আজকে আমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম। তো প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমে যদিও দুইটা পেশি জড়িত, একটা ডায়াফ্রাম পেশি এবং একটা ইন্টারকোস্টাল পেশি। তবে আজকের আমাদের টপিকটা হলো ডায়াফ্রাম পেশি কিভাবে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমে কাজ করে। আমরা পরবর্তী লেকচারে ইনশাল্লাহ ইন্টারকোস্টাল পেশি কিভাবে কাজ করে সেটি পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। তাহলে তোমরা জানো প্রশ্বাস মানে হলো, আমরা জানি প্রশ্বাস মানে হলো শ্বাস গ্রহণ। তাহলে আমরা যদি দুইটাকে একটু দুই দিকে লিখি, আমরা এটা লিখি ধরো যে প্রশ্বাসের ক্ষেত্রে প্রশ্বাস, তাহলে আমরা বললাম যে প্রশ্বাস মানে হলো কি ভাইয়া, শ্বাস গ্রহণ করা। হ্যাঁ, প্রশ্বাস মানে হলো শ্বাস গ্রহণ অর্থাৎ অক্সিজেন গ্রহণ করা। আমরা জানি যে আমরা প্রশ্বাসে কি করি, অক্সিজেন গ্রহণ করি। এবং আমরা যদি এই দিকে লিখি যে নিঃশ্বাসটা যদি আমরা এখানে লিখি, নিঃশ্বাস মানে কি ভাইয়া, আমরা জানি নিঃশ্বাস মানে হলো শ্বাস কি করা, ত্যাগ করা। হ্যাঁ, নিঃশ্বাস মানে হলো শ্বাস ত্যাগ করা। তো শ্বাস ত্যাগ করা বলতে আমরা কি ত্যাগ করি ভাইয়া, কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে ত্যাগ করি। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি। ওকে, তো আমরা খেয়াল করো, এটা পড়ার আগে আমাদের দুটা বেসিক জিনিস জানতে হবে। সেটা হলো তোমরা কেমিস্ট্রি থেকে জানো বা অনেক জায়গায় তোমরা পড়েছো, সেটা হলো আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে, তাই না? আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এটা আমরা জানি যে আয়তনের সাথে চাপের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এই বেসিকটা আমাদেরকে জানতে হবে। আর একটা বেসিক হচ্ছে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা সহজ অর্থে এক কথা মনে রাখি যে কোনো কিছুই বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। ঠিক আছে, যে কোনো কিছু বেশি চাপ থেকে কোন দিকে যাবে ভাইয়া, কম চাপের দিকে যাবে, কম চাপের দিকে যাবে। যে কোনো কিছু বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে, এটা স্বাভাবিক, সব ক্ষেত্রেই এটা হয়। যেমন যদি তোমাকে কোথাও কোনো জায়গায় প্রেসার দেওয়া হয়, তাহলে তুমি চেষ্টা করবো যেই দিকে একটু প্রেসার কম আছে সেই দিকে পালানোর, তাই না? আচ্ছা, তাহলে আমাদেরকে এটা পড়তে হলে আমাদের আগে দুটা বেসিক ক্লিয়ার থাকতে হবে। সেটা হলো যে আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। অ্যান্ড সেকেন্ড অন হচ্ছে বেশি চাপ থেকে কম চাপের দিকে কোনো কিছু প্রবেশ করবে। ওকে, তাহলে আমরা এখন শুরু করতে পারি যে প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে ডায়াফ্রাম পেশি কিভাবে অবদান রাখে, কিভাবে কাজ করে। তো আমরা প্রশ্বাসের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি আগে, তাহলে প্রশ্বাস মানে আমরা বললাম যে শ্বাস গ্রহণ অর্থাৎ অক্সিজেন গ্যাস হচ্ছে আমরা গ্রহণ করব সেটি। ওকে, সো আমরা এখানে একটা চিত্র আর্ট করেছি, দেখো আমরা একটা চিত্র আর্ট করেছি এবং চিত্রটা একটু খেয়াল করো। আমরা জানি আমাদের বক্ষ, এটাকে বক্ষ গহ্বর বলা হয়, তাই না? এই জায়গাটাকে কি বলা হয়, বক্ষ, মানে বুকের ভিতর গহ্বর, ফাঁকা জায়গা। তাহলে আমাদের এই বক্ষ গহ্বরের মধ্যে আমরা জানি দুইটা ফুসফুস আছে এবং এই জায়গায় একটা হার্ট থাকে। আমরা হার্টের ছবিটা আর্ট করি নাই, আমাদের হার্ট এর সাথে আমাদের দরকার নেই। তো আমরা দুটো ফুসফুস আর্ট করেছি এবং তোমরা এই জিনিসটা অনেক জায়গায় পড়ে আসছো, তোমরা 19-এও পড়ে আসছো। সেটা হলো এই যে পেশিটা, এটাকে ডায়াফ্রাম পেশি বলা হয়। এই যে এটাকে ডায়াফ্রাম পেশি বলা হয়। এটাকে কি বলা হয় ভাইয়া, ডায়াফ্রাম পেশি। এটাই হচ্ছে সেই ডায়াফ্রাম পেশি যেটাকে তোমরা পড়ছো মধ্যচ্ছদা, তাই না? মধ্যচ্ছদা হিসাবে তোমরা এটাকে জানো। মানে এটা হচ্ছে আমাদেরকে, এটা এমন একটা পেশি যেটা আমাদেরকে কি করছে, বুকের এবং পেটের অর্গানগুলোকে সেপারেট করে দিচ্ছে, তাই না ভাইয়া? বুকের এর নিচে হলো আমাদের পেটের অর্গানগুলো থাকে, এর উপরে হচ্ছে আমাদের বুকের অর্গানগুলো থাকে। তাহলে ডায়াফ্রামকে এই জন্য মধ্যচ্ছদা বলতেছে, কারণ আমাদেরকে মাঝখানে কি করছে ভাইয়া, সেপারেট করে দিয়েছে, আমাদের বুকের অর্গানগুলো এবং পেটের অর্গানগুলোকে আলাদা করে দিয়েছে। ওকে, তাহলে সেই ডায়াফ্রাম পেশি হচ্ছে এই ডায়াফ্রাম পেশি এবং এই ডায়াফ্রাম পেশিটাই মূলত আমাদের প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের সাথে খুব ভালোভাবে জড়িত। যদিও আমরা বলেছি আরো একটা পেশি এর সাথে জড়িত, ইন্টারকোস্টাল পেশি, বাট আজকের ক্লাসে হচ্ছে আমরা ডায়াফ্রাম পেশি কিভাবে কাজ করে সেটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো ডায়াফ্রামটা নরমালি কিন্তু আমাদের এই ডায়াফ্রাম পেশিটা দেখো নরমালি এরকম ধনুকের মতো একটু উঁচু হয়ে আছে, তাই না ভাইয়া? ধনুকের মতো একটু কি হয়ে আছে, উঁচু হয়ে আছে। আচ্ছা ফাইন, তো ধনুকের মতো যখন সে উঁচু হয়ে থাকে, আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এটাকে এই বরাবর যদি একটা মার্কিং করি এবং এখান থেকে যদি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা একটু স্কেল দিয়ে যদি একটু মাপি, তাহলে যে পরিমাণটা দাঁড়াবে, তাই না? এখানে যে পরিমাণটা দাঁড়াবে এটাকে তো আমরা কি বলি ভাইয়া, অনুদৈর্ঘ্য বলি, তাই না? এটাকে অনুপ্রস্থ বলি, এই বরাবর আমরা কি বলি, অনুদৈর্ঘ্য বলি। তাহলে ডায়াফ্রাম পেশিটা তোমার নরমালি যখন এরকম ধনুকের মতো বাঁকানো অবস্থায় থাকে, তখন এখানকার যে অনুদৈর্ঘ্য বরাবর যে দূরত্বটা,
এটা যদি একটু খেয়াল করি। আর যদি তুমি কোনোভাবে ডায়াফ্রাম পেশিটাকে একটু নিচে নামায় নিতে পারো, কোনোভাবে যদি ডায়াফ্রাম পেশিটাকে একটু ধরো নিচে নামালাম, আমরা মনে করো ডায়াফ্রাম পেশিটাকে এই বরাবর নামিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, এই বরাবর নামিয়ে নিয়ে আসলাম, তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, তাহলে আগে যখন তোমার ডায়াফ্রাম পেশিটা এরকম ধনুকের মতো বাঁকানো অবস্থায় ছিল তখন অনুদৈর্ঘ্য বরাবর যে দূরত্বটা ছিল, এখন ডায়াফ্রাম পেশিটা নিচে নামার কারণে আমাকে একটু বলো তো, নিচে নামার কারণে এই যে ডিসটেন্সটা এটা একটু বেড়ে গেল না ভাইয়া আগের থেকে? আগে যখন তোমার ডায়াফ্রাম পেশিটা এরকম অবস্থায় ছিল তখন যে অনুদৈর্ঘ্যটা ছিল, যে ডিসটেন্সটা ছিল, এখন দেখো তো ডায়াফ্রাম পেশিটা যদি একটু নিচে নেমে যায় তাহলে তোমার এই বরাবর দূরত্বটা বেড়ে গেল না? তাহলে এই বরাবর এই অংশটা দেখো বেড়ে গেল। তাহলে আমাদের প্রশ্বাসের ক্ষেত্রে কাহিনীটা শুরু হবে এই জায়গা থেকে। আমরা একটু সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি। তো আমরা প্রথমে এই কথাটাই লিখবো যে ডায়াফ্রাম পেশিটা যে ধনুকের মতো বাঁকানো অবস্থায় থাকে সেখান থেকে কি হয়, একটু নিচের দিকে নেমে যায়। তাহলে আমরা প্রথম পয়েন্টে আমরা লিখতে পারি যে ডায়াফ্রাম পেশি নিচে নেমে গেল। কি হলো ভাইয়া? নিচে নামে। তো এই যে ডায়াফ্রাম পেশিটা যে নিচে নামে, ও কি সংকুচিত হয়ে নিচে নামে নাকি প্রসারিত হয়ে নিচে নামে? এইটা অনেক জায়গায় তোমরা কনফিউজ থাকো, ঠিক আছে ভাইয়া? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি দুই জায়গায় এভাবে ফিক্সড করে ধরে আসো, একটা ধনুককে এরকম বাঁকানো অবস্থায় তুমি এরকম করে ধরে আসো, ঠিক আছে? একটা ধনুক তুমি এরকম বাঁকানো অবস্থায় এরকম করে ধরে আছো, বা একটা কাঁচা বাঁশের কঞ্চি তুমি যদি চিন্তা করো, এরকম বাঁকানো অবস্থায় তুমি দুই দিকে ফিক্সড করে ধরে আসছো। এখন কেউ যদি তোমাকে এই বাঁকানো জিনিসটাকে তোমার যদি নিচে নামাতে চায় চাপ দিয়ে, তাহলে জিনিসটা কি, তুমি যদি ছেড়ে দিতে এইদিকে তাহলে সেটা প্রসারিত হয়ে নিচে নামতো, কিন্তু তুমি তো ছাড়ছো না, তুমি তো দুই দিকে ফিক্স করে ধরে আছো। তাহলে এই বাঁকানো জিনিসটা যখন নিচে নামবে তখন অবশ্যই তাকে সংকুচিত হয়ে নিচে নামতে হবে। সো এই জিনিসটা মনে রাখবা। এখানে সবাই ভুলটা এই জায়গায় অনেকেই করে, যে কি বলে যে ডায়াফ্রাম পেশি যখন নিচে নামে, এই জায়গায় এটা এমসিকিউ কোশ্চেনও আসতে পারে, ওরা অনেক সময় প্রসারিত হয়ে নিচে নামে বলে ফেলে। তাহলে এটা ভুল করা যাবে না ভাই, ঠিক আছে? যেহেতু আমাদের দুই প্রান্তটা ফিক্সড করা আছে, তো তুমি একটা ধনুকের মতো বাঁকানো জিনিসকে দুই প্রান্ত ফিক্সড রেখে নিচে নামাইতে চাচ্ছ, তাহলে অবশ্যই জিনিসটাকে সংকুচিত হয়ে নিচে নামতে হবে। তাহলে আমরা এখানে পয়েন্টটা লিখবো যে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়ে, ডায়াফ্রাম পেশি কি ভাইয়া? ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়ে নিচে নামবে, ঠিক আছে? তাহলে ডায়াফ্রাম পেশিটা সংকুচিত হয়ে নিচে নেমে গেল, তাহলে নিচে নামার ফলে কি হবে ভাইয়া? ডায়াফ্রাম পেশিটা যদি সংকুচিত হয়ে নিচে নেমে যায় তাহলে কি হবে? নিচে নামার ফলে যে ঘটনাটা ঘটবে একটু খেয়াল করো। তোমার ডায়াফ্রাম পেশিটা যখন সংকুচিত হয়ে নিচে নেমে গেল, তাহলে কি হইলো? অনুদৈর্ঘ্য বরাবর বক্ষ গহ্বরের ব্যাসটা কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে আমরা পরের পয়েন্টে লিখতে পারি যে অনুদৈর্ঘ্য বরাবর বক্ষ গহ্বরের আয়তন, তাই না? বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে গেল, তাই না ভাইয়া? বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে গেল, বক্ষ গহ্বরের ব্যাসটা কি হয়ে গেল ভাইয়া? বেড়ে গেল। তাহলে বক্ষ গহ্বরের ব্যাস যদি বেড়ে যায় তাহলে আমরা নেক্সট পয়েন্টে লিখতে পারি যে বক্ষ গহ্বরের ব্যাস যদি বেড়ে যায় তার মানে বক্ষ গহ্বরের কি হয়ে গেল ভাইয়া? আয়তনটাও বেড়ে গেল। তাহলে আমরা লিখবো যে বক্ষ গহ্বরের আয়তন ভি কি হয়ে গেল ভাইয়া? ভি হলো বেড়ে গেল। ভি কি হয়ে গেল ভাইয়া? বেড়ে গেল। তাহলে আমাকে বলো তো, ভি অর্থাৎ এটার ভেতরের আয়তন যদি বেড়ে যায় তাহলে ভেতরের চাপ কি হয়ে গেছে ভাইয়া? চাপ কি হয়ে গেছে বলো তো? চাপ কি হয়ে গেছে বলো? কমে গেল না? তাহলে চাপটা কি হয়ে গেল? কমে গেল। কারণ আমরা বেসিক শুরুতে বলে আসছিলাম যে আয়তনের সাথে চাপের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে তোমার এখানে যখন আয়তনটা বেড়ে গেল, এর ভেতরে আয়তনটা যখন বেড়ে গেল ডায়াফ্রামটা নিচে নামার কারণে, ফলে ভেতরের একটা ওভারঅল চাপ কি হয়ে গেল ভাইয়া? কমে গেল। তাহলে চাপ যদি কমে যায়, কোথাকার চাপ কমে গেল ভাইয়া? এখানকার চাপ কমে গেল, তাই না? এখানকার চাপ কমে গেল। একটা জিনিস খেয়াল করো যে বক্ষ গহ্বর, আমরা এখানে কিন্তু খেয়াল করো অনুদৈর্ঘ্য বরাবর বক্ষ গহ্বরের ব্যাস বেড়ে গেছে, বক্ষ গহ্বরের ব্যাসটা বেড়ে গেছে এবং পরবর্তীতে আমরা বললাম যে ভি বেড়ে গেল। কার ভি বেড়ে গেল ভাইয়া? পুরা বক্ষ গহ্বরের আয়তনটা বেড়ে গেল। তো বক্ষ গহ্বরের আয়তন যদি বেড়ে যায় তাহলে আমাকে বলো তো, এখানে ফুসফুস যে দুটা আমাদের আছে, তাহলে ফুসফুসটাও এখন কি হবে? প্রসারিত হওয়ার একটা স্পেস পেলো না বলো? আগে যদি তোমার একটা জিনিসকে যদি চাপায় ধরে থাকো আর পরবর্তীতে তুমি যদি স্পেসটাকে একটু বড় করে দাও, তাহলে ভেতরের জিনিসগুলো একটু কি করতে পারবে ভাইয়া? একটু প্রসারিত হতে পারবে না? তাহলে এখানে আমরা যখন বক্ষ গহ্বরের ভি বেড়ে যাবে, বক্ষ গহ্বরের যখন ভি বেড়ে যাবে তখন ফুসফুসগুলা কি হবে ভাইয়া? ফুসফুসগুলা কি হবে ভাইয়া বলো? ফুসফুসগুলা প্রসারিত হবে।
ফুসফুসগুলো প্রসারিত হবে, ফুসফুসগুলো কি হবে ভাইয়া, প্রসারিত হবে। তো ফুসফুস যখন প্রসারিত হচ্ছে, ঠিক আছে, ফুসফুস প্রসারিত হচ্ছে, আয়তন বেড়ে গেছে, ফুসফুস প্রসারিত হচ্ছে এবং ভেতরের আমাদের চাপটা দেখো কমে গেছে, চাপ কমে গেছে, চাপ কমে গেছে। তাহলে তুমি এখন চিন্তা করো, তোমার ফুসফুসের বক্ষগহ্বরের ভেতরের চাপ কমে গেছে, তাই না ভাইয়া? বক্ষগহ্বরের ভেতরের চাপ কমে গেছে। তাহলে বক্ষগহ্বরের ভেতরের চাপ যদি কমে যায়, তাহলে তুমি একটু চিন্তা করো তো ওই সময় তাহলে এই বক্ষগহ্বরের সাপেক্ষে আমাদের যে বায়ুমণ্ডলে আছে সেই বায়ুমণ্ডলের চাপটা কি এখন কম না ভাইয়া নাকি বেশি ভাইয়া বলো? তাহলে বায়ুমণ্ডলের চাপ কি হয়ে গেছে ভাইয়া? বায়ুমণ্ডলের চাপ বলো দেখো, এখানে আমাদের একটু জিনিস খেয়াল করো, আমাদের এর ভেতরের চাপ কিন্তু কমে গেছে, এর ভেতরের চাপ কমে গেছে। তাহলে এই সাপেক্ষে বায়ুমণ্ডলের চাপটা কি বেশি? বায়ুমণ্ডলের চাপটা কি ভাইয়া? বেশি। তাহলে বায়ুমণ্ডলের তখন বেশি চাপের, তখন বায়ুমণ্ডলের বেশি চাপের কি ভাইয়া? বেশি চাপের অক্সিজেন কি করবে? ভেতরের কম চাপের ফুসফুসে কি হবে ভাইয়া? প্রবেশ করবে, ফুসফুসে প্রবেশ করবে। এই যে আমাদের প্রশ্বাস হয়ে গেল, শ্বাস গ্রহণ করলাম অর্থাৎ অক্সিজেন ভেতরে প্রবেশ করলো। তাহলে আমরা আরেকটু জিনিসটা খেয়াল করি ভাইয়া। তাহলে আমরা বললাম যে আমাদের ডায়াফ্রাম পেশিটা নরমালি এরকম ধনুকের মতো বাঁকানো অবস্থায় থাকে। তো ওই অবস্থায় থাকাকালীন আমাদের যে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাসটা যতটুকু থাকে, যদি কোনোভাবে যদি আমাদের এই ডায়াফ্রাম পেশিটা যদি সংকুচিত হয়ে একটু নিচের দিকে নেমে যায়, তাহলে দেখো আমাদের এইরকম একটা দূরত্ব কিন্তু ব্যাসটা অনুদৈর্ঘ্য বরাবর বেড়ে গেল। তো অনুদৈর্ঘ্য বরাবর যখন ব্যাস বেড়ে গেল, তার মানে আমাদের বক্ষগহ্বরের একটা আয়তন অনুদৈর্ঘ্য বরাবর কি হয়ে গেল ভাইয়া? বেড়ে গেল। আর আয়তনটা যখন বেড়ে গেল তখন ভেতরে ফুসফুস দুটো প্রসারিত হওয়ার মতো একটা স্পেস পেল, অর্থাৎ ওরা প্রসারিত হয়ে গেল। এবং আয়তন বেড়ে যাওয়ার কারণে আমরা তো জানি যে আয়তনের সাথে চাপের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এর ভেতরের চাপটাও কমে গেল। আর চাপ যখন কমে গেল, ওই সময়ের সাপেক্ষে বাহিরের বায়ুমণ্ডলের চাপ বেশি। সো বাইরের বেশি চাপের যে অক্সিজেনটা সেটা আমাদের ভেতরের কম চাপের ফুসফুসে প্রবেশ করলো। কারণ আমরা জানি যে কোনো কিছুই কি করবে ভাইয়া? বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে। তো এভাবে আমাদের কি হয়ে গেল ভাইয়া? প্রশ্বাস হয়ে গেল। তাহলে ডায়াফ্রাম পেশি এভাবেই হচ্ছে আমাদের প্রশ্বাসের ক্ষেত্রে কি করে ভাইয়া? কাজ করে। এখন আমরা দেখব যে নিঃশ্বাসের ক্ষেত্রে তাহলে ডায়াফ্রাম পেশিটা কিভাবে কাজ করবে। তো নিঃশ্বাস মনে রাখবা ভাইয়া, নিঃশ্বাস মনে রাখবা এটা পুরোপুরি একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটাকে তোমাদের বইয়ে বলা আছে এভাবে যে এটা একটা কি ভাইয়া? নিষ্ক্রিয় প্রক্রিয়া। নিষ্ক্রিয় প্রক্রিয়া কেন বলছে ভাইয়া নিষ্ক্রিয় প্রক্রিয়া? কারণ প্রশ্বাসের ক্ষেত্রে ডায়াফ্রাম পেশিটার যে ঘটনাটা ঘটেছে, নিঃশ্বাসের ক্ষেত্রে সেই জিনিসটা জাস্ট তার আগের অবস্থানে কি হবে ভাইয়া? ফিরে যাবে। তার আগের অবস্থানে কি হবে ভাইয়া? ফিরে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ডায়াফ্রাম পেশি, আচ্ছা এখানে রস্বইকার লিখেছি, যাই হোক, ডায়াফ্রাম পেশিটা কি হবে ভাইয়া? তাহলে আমরা একটু বানানটা ঠিক করে দিই, সম্ভবত দীর্ঘিকার হবে। ওকে, তাহলে ডায়াফ্রাম পেশি কি হবে? এবার প্রসারিত হবে। এবার প্রসারিত হয়ে কি হবে ভাইয়া? উপরে উঠে যাবে। প্রসারিত হয়ে উপরে উঠে যাবে। খেয়াল করো, আমরা একটা কথা বলেছি যে প্রশ্বাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, নিঃশ্বাসের ক্ষেত্রে জিনিসটা ঠিক উল্টা হয়ে যাবে। তাহলে প্রশ্বাসের ক্ষেত্রে ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়ে নিচে নেমে গেছে। তাহলে এবার ডায়াফ্রাম পেশিটা নিঃশ্বাসের সময় কি হবে ভাইয়া? প্রসারিত হয়ে উপরে উঠে যাবে। ঠিক আছে, প্রসারিত হয়ে উপরে উঠে যাবে। তাহলে ডায়াফ্রাম পেশি প্রসারিত হয়ে কি হয়ে গেল ভাইয়া? উপরে উঠে গেল। তাহলে ডায়াফ্রাম পেশি যদি প্রসারিত হয়ে উপরে উঠে যায়, তাহলে চিন্তা করো যখন প্রশ্বাস হয়েছিল তখন কিন্তু এখানে নেমে গেছিল, তাই না? আর এখন যখন নিঃশ্বাসের সময় সে আবার আগের অবস্থানে ফেরত চলে যাবে, অর্থাৎ উপরে উঠে যাবে। তাহলে এবার বলো তো ভাইয়া এই ডিসটেন্সটা এখন কমে যাবে না? অর্থাৎ বক্ষগহ্বরের আয়তনটা এখন কমে যাবে না? আমরা এই কথাটাই এখন লেখার চেষ্টা করব যে এবার অনুদৈর্ঘ্য বরাবর বক্ষগহ্বরের ব্যাস কি হবে? কমে যাবে। তাহলে এবার লিখবো অনুদৈর্ঘ্য, ঠিক ওর উল্টাটা লিখবো ভাইয়া। অনুদৈর্ঘ্য বরাবর কি হবে ভাইয়া? বক্ষগহ্বরের আয়তন আমরা আগে ব্যাস লিখি, সমস্যা নেই। ব্যাসটা কি হবে ভাইয়া? এবার কমে যাবে। এবার কি হবে ভাইয়া? কমে যাবে। তাহলে যদি ব্যাসটা কমে যায় তাহলে আয়তন কি হবে ভাইয়া বলো? তাহলে এবার আয়তনটা আগের তুলনায় কি হবে ভাইয়া বলো? আয়তনটা ভি কি হবে? কমে যাবে। ভি হলো কমে যাবে, অর্থাৎ আয়তন কমে যাবে। আর আয়তন যদি কমে যায় তাহলে ভাইয়া কি হবে বলো? আয়তন যদি এবার এটার কমে যায় তাহলে ভেতরে চাপ বেড়ে যাবে না?
আয়তনের সাথে চাপের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে চাপ এবার কি হয়ে যাবে, চাপ পি কি হবে ভাইয়া, বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। কোথায় চাপ বেড়ে গেল ভাইয়া, বক্ষ গহ্বরের ভেতরে চাপ বেড়ে গেল, তাহলে এই চাপ তো ফুসফুসের উপরে ইফেক্ট ফেলবে, তাই না ভাইয়া, ফুসফুসকেও তাহলে চাপ দিয়ে দেবে। তো ফুসফুসের ভেতরে যখন এই চাপটা দিয়ে দেবে, এই চাপটা যখন বক্ষ গহ্বর ফুসফুসের ভেতরে প্রয়োগ করবে, তখন কি হবে ভাইয়া, ফুসফুসের ভেতরের যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা বেশি চাপের ওই জায়গায় থাকতে পারবে না। ওই সময়ে ওই সাপেক্ষে আমাদের বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের চাপটা কম থাকবে, তখন এই কার্বন ডাই অক্সাইডটা এই জন্য বায়ুমণ্ডলে চলে যাবে। কারণ আমরা জানি যে গ্যাসটা কি হবে, এখানে বেশি চাপ থেকে কম চাপের দিকে চলে যাবে। তাহলে খেয়াল করো, আমরা বললাম যে এই ভেতরের ডায়াফ্রাম পেশিটা উপরে ওঠার কারণে ভেতরের আয়তনটা কমে গেল, ফলে ভেতরের চাপটা বেড়ে গেল। আর এই চাপ বেড়ে যাওয়ার কারণে ভেতরের, এখন আমরা লিখতে পারি যে ভেতরে অর্থাৎ ফুসফুসের ভেতরের বেশি চাপের, তাই না ভাইয়া, বেশি চাপের কে বের হয়ে যাবে বলো, CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে বেশি চাপের কার্বন ডাই অক্সাইড কম চাপের বায়ুমণ্ডলে বেরিয়ে যাবে, বায়ুমণ্ডলে কি হবে ভাইয়া, বেরিয়ে যাবে। তাহলে কম চাপের বায়ুমণ্ডলে বের হয়ে গেল, অর্থাৎ নিঃশ্বাস হয়ে গেল। ঠিক আছে, মানে শ্বাস ত্যাগ করলাম আমরা, কার্বন ডাই অক্সাইড বের করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ভাইয়া প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রমের ক্ষেত্রে ডায়াফ্রাম পেশির যে কাজটা, সেটা কিভাবে সে কাজ করলো। এখানে আমরা বলেছিলাম আরো একটা পেশি জড়িত, সেটা হলো ইন্টারকোস্টাল পেশি। আজকে আমরা ডায়াফ্রাম পেশি কিভাবে কাজ করলো সেটা দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ইন্টারকোস্টাল পেশিটা সেম কাজটা কিভাবে করবে সেটা